ভাবল রুমাইশা। তার মন মস্তিষ্ক যে সাফনকে অজগর উপাধি দিয়েছে এটা ভেবেই হাসি পেল রুমাইশার। পরক্ষণে হাসি থামিয়ে ভাবল, আজ একবার জঙ্গলের ভিতর যাওয়া তার জন্য খুব জরুরি, কিন্তু একা একা যাওয়ার মতো সাহস তো তার এই জীবনে হবেই না। সুতরাং শাফিনকে সাথে নেওয়ার সিদ্ধান্ত নিল রুমাইশা। দুপুরে খেয়েই বের হবে, আগের দিনের মতো শেষ বিকেলে গেলে হবে না। নামাজ শেষে ইশতিয়াক, সাফন আর শাফিন বাড়ি ফিরে এলো। সৌভাগ্যের বিষয় এটাই যে কোনো অসুবিধা হয়নি। শাফিন আর সাফন দুজনেই শেষের কাতারে দাঁড়িয়েছিল। নামাজ শেষ হওয়ার পর দুজনেই আগে আগে বেরিয়ে গেছে, যার জন্য সাফনকে আর কারোর প্রশ্নের মুখোমুখি হতে হয়নি। যদিও ইশতিয়াককে অনেকে প্রশ্ন করেছে যে সাফন কেন এইভাবে মাস্ক পরে চশমা পরে চোখ মুখ ঢেকে এসেছে। ইশতিয়াক বলে দিয়েছে যে সাফনের ডাস্ট অ্যালার্জি আছে প্রচুর, তার বাইরে বেরোলেই সবসময় এসব পরেই বের হতে হয়। ইশতিয়াকের কথা সবাই মেনেও নিয়েছেন, কেউ আর কোনো প্রশ্ন করেননি। দুপুরে খাওয়া শেষে উঠে খাবার টেবিল থেকে উঠে যাবার সময় রুমাইশা শাফিনকে বলে গেল যেন খাওয়া শেষ করে ওর সাথে ওর রুমে দেখা করে। শাফিনও মাথা নাড়িয়ে সম্মতি জানালো। রুমাইশার রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দিল। ভাত ঘুম দিতে ইচ্ছে করছে খুব, কিন্তু এখন ভাত ঘুম দিলে হবে না, জঙ্গলে তার যেতেই হবে। ওর মনে যে সন্দেহ টানা পেতেছে সেটা পরিষ্কার না হওয়া পর্যন্ত ওর শান্তি লাগবে না। শাফিন এলো কিছুক্ষণ পর, এসে রুমাইশার পড়ার টেবিলের চেয়ারটা টেনে বসে পড়ল। হ্যাঁ আপু, বলো। রুমাইশা দুই পা ভাঁজ করে হাঁটু বুকের কাছে নিয়ে দু হাত দিয়ে হাঁটু জড়িয়ে ধরে দেওয়ালে পিঠ থেকে বসে আছে। শাফিন যে রুমে এসে চেয়ার টেনে বসেছে সেদিকে ওর কোনো খেয়ালই নেই। রুমাইশাকে এক ধ্যানে মেজের দিকে তাকিয়ে থাকতে দেখে শাফিন উঠে এসে রুমেশের চোখের সামনে আঙ্গুল নিয়ে তুড়ি বাজালো। হতচকিত হয়ে ভাবনার জগৎ থেকে ফিরে এলো রুমাইশা। বিছানায় ভালোভাবে বসতে বসতে বলল, তুই কখন এলি? এত ভাবনা চিন্তায় মশগুল থাকলে দেখবা কিভাবে? কি এত ভাবছিলে বলো তো শুনি। আমার ভাইকে নাকি? দুষ্টু হেসে বলল শাফিন। শাফিনের দিকে চোখা করে তাকালো রুমাইশা। পরক্ষণেই মুখে হাসি এনে ভুরু নাচিয়ে বলল, যাই বলিস, তোর ভাইকে কিন্তু আজকে হ্যাপি লাগছিল। ভাইটা তো আমার, বুঝতে তো হবে। হয়েছে, থাম। তোকে যে কারণে ডেকেছি, বাইরে থেকে ঘুরে আসি চল। ঘুরতে যাওয়ার কথা শুনে শাফিন খুশি হলো খুব, উৎফুল্ল হয়ে বলল, সত্যি যাবা? কোথায় যাবা বলো? গদখালি যাবা, নাকি সাগরদারি, নাকি ঝাপা ব্রিজে, এই ভুটা ক্লাবে যাবা? অত নাচিস না, আমি আশেপাশে ঘুরতে যাওয়ার কথা বলছি। চল জঙ্গলে থেকে ঘুরে আসি। কোনো দরকার নেই। সাফওয়ান ভাইয়া আগের দিন বলেই দিয়েছে আমরা যেন কেউ জঙ্গলে না যাই, আর খুব প্রয়োজনে গেল যেন ডোবার ওপাশে না যায়। সেই ডোবা পর্যন্তই চল, তার ওই পাশে তোর আর যাওয়া লাগবে না। তোমার কেন জঙ্গলেই যাওয়া লাগবে? অন্য কোথাও চলো। সাফওয়ান ভাইয়া দেখতে পেলে আমাদের দুটোকেই মাথায় তুলে আছাড় মারবে। এত বোঝানোর পরও রুমাইশা বুঝল না জঙ্গলে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। অগত্যা শাফিনকেও বাধ্য হয়ে রুমাইশার পেছন পেছন যেতে হলো। দুজন মিলে জঙ্গলের ভেতর হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে একসময় সেই ডোবার ধারে চলে এলো রুমাইশা আর শাফিন। ডোবার চারপাশে জঙ্গলি ফুলগুলো এখনো আছে। পানিটা এত স্বচ্ছ যে ডোবার তলা পর্যন্ত স্পষ্ট দেখা যায়, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ডোবার পাড়ের কিছু কিছু অংশের মাটি ভেজা। দেখে মনে হচ্ছে কেউ এখানে এসেছিল আর পানিতেও নেমেছিল, কিন্তু কোনো পায়ের ছাপ দেখা যাচ্ছে না। তাই ঠিক কি হয়েছে বুঝলো না রুমাইশা। এই ডোবায় নামার মতো তো আশেপাশে কেউ নেই। সাফনের বাড়িটা তুলনামূলক একটু ভেতরে, আশেপাশে 3টা কি 4টা বাড়ি আছে, কিন্তু সেগুলো সাফনদের বাড়ি থেকে কিছুটা দূরে অবস্থিত, আর ওসব বাড়ির কেউ জঙ্গলে আসবে বলে মনে হয় না। শাফিন যদিও এসব খেয়াল করেনি। হাঁটতে হাঁটতে ও ক্লান্ত। কিছুক্ষণ সেখানে দাঁড়ানোর পর শাফিন বলল, চলো আপু ফিরে যাই, আর সামনে যেতে হবে না। জানোই তো এর আগের বার কি দেখেছিলাম আমরা। কিন্তু রুমাইশা শাফিনের কোনো কথায় পাত্তা না দিয়ে সামনে হেঁটে চলল। শাফিন পেছন থেকে জোরে বলে উঠল, কোথায় যাচ্ছ আপু? সামনে যেও না, আর বাড়ি ফিরে চলো। সাফওয়ান ভাইয়া শুনলে খুব রাগ করবে। তোর ভাইকে তুই না বললে জানতে পারবে না। তুই গেলে আয়, নইলে আমি চলে গেলাম। তুই এখানেই থাক। অগত্যা রুমাইশার জেদের কাছে হার মেনে শাফিনও সামনের দিকে এগুলো। কিছুক্ষণ হাঁটার পর ওরা আগের দিনের সেই খোলামেলা জায়গায় এসে পৌঁছালো।
সাফিন আর একটু এগোতে চাইল না। রুমাইশা আরও একটু সামনে গেল। এখানে এসে চতুর্দিকে সতর্কতার সঙ্গে চোখ বোলালো রুমাইশা। সেদিন এসেই খোলসটা এখানে আর নেই। কেমন যেন গা ছমছম করে এখানে আসলেই বুকের ভেতর হাতুড়ি পেটা হচ্ছে। একদিকে ভয়, অন্যদিকে কৌতূহল। হঠাৎই উপরের দিক থেকে অনেকগুলো হিসের শব্দ শুনতে পেল রুমাইশা। শরীর জমে গেল ওর। ভয়ে ভয়ে ধীর গতিতে উপরের দিকে তাকালো রুমাইশা। তাকিয়ে হতবিহ্বল হয়ে গেল ও। আগের দিনে সে বিশাল খোলসটিকে পেঁচিয়ে 15 থেকে 20টির মতো বিভিন্ন ধরনের বিষধর সাপ বিশাল রেডিউড গাছের একটা ডালে ঝুলে আছে। সাফিন দূরে দাঁড়িয়ে থাকায় এখানে কিছুই দেখেনি। রুমাইশাকে উপরের দিকে তাকিয়ে থাকতে দেখে সাফিন পেছন থেকে ডাকলো ওকে। আপু ফিরে এসো, এখানে থাকা আমাদের জন্য নিরাপদ না। সাফওয়ান ভাইয়া সাফ সাফ মানা করে দিয়েছে। রুমাইশা সাফিনকে কিছু বুঝতে দিল না। উপরের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে ভয়ঙ্কর দৃশ্যটা ঢোক গিলে হজম করে নিল। সাফিনের কথা শুনে রুমাইশা ফেরার উদ্দেশ্যে পা বাড়ালো। তখনই ওর থেকে 5-7 হাত দূরে কিছু একটা পড়ে থাকতে দেখলো ও। সাফিনের চোখের আড়ালে সাথে সাথে সেটা তুলে বুকের মধ্যে লুকিয়ে রাখলো রুমাইশা। তারপর দ্রুততার সাথে সেখান থেকে প্রস্থান নিল। সেদিন রাতে খাবারের পর আবারও ডাক পড়ল সাফিনের। রুনিয়া সাফওয়ানকে খাবার দিয়ে এসে খাবার টেবিলে বসা সাফিনের উদ্দেশ্যে বললেন। সাফওয়ান সাফিনকে ডেকেছে, যেন শুনে আসে। সাফিনের পাশে বসে খাচ্ছিল রুমাইশা। রুনিয়ার কথাতে খাওয়া থেমে গেল ওর, আর চোখে একবার সাফিনের দিকে তাকালো। সাফিন ঢোক গিলে রুমাইশার দিকে তাকালো। সাফিন তাকানো মাত্রই রুমাইশা চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। সাফিন পড়ল বিপদে। মনে মনে ভাবলো, যাই সবসময় দুজনে, কিন্তু দোষ শুধু আমারই হয়। রুনিয়া ওদের দুজনের এমন চোরা ইশারা করতে দেখে ফেলেন। ওদের দুজনের বিপরীতে চেয়ার টেনে নিয়ে বসে পড়লেন। তোদের দুজনের হাবভাব এমন চোরা চোরা লাগছে কেন? কি করেছিস তোরা? দেখো মা, আমার কোনো দোষ নেই, সব দোষ রুমিয়াপুর। রুমাইশা কেবল পানি মুখে নিচ্ছিল। নিজের নাম শুনে বিষম খেল ও। পানি খাওয়া থামিয়ে সাফিনের দিকে চোখ গরম করে তাকিয়ে বোঝালো, ভুলেও আমার নাম নিবি না। রুনিয়া এদের দুজনকে পরখ করছেন। বুকে দুহাত গুজে পড়লেন। এই জন্য সাফওয়ান এত রেগে রেগে আছে? তোরা নিশ্চয়ই কোনো অপকর্ম করেছিস। এখন দ্রুত খাওয়া শেষ করে যা, গিয়ে দেখ সাফওয়ান কি বলে। সাফিনের খাওয়ার এগুলো না। 5 মিনিটের খাওয়া 15 মিনিটে শেষ করলো সাফিন। খাওয়া শেষ করে উঠে সিঁড়ির দিকে এগোতে এগোতে রুমাইশার উদ্দেশ্যে বলল, আমাকে বকা দিলে আমি সোজা তোমার নাম বলে দেব যে তুমি ফুসলি আমাকে নিয়ে গেছো। আমরা যে ডোবার ওই পাশে গেছি সেটা যেন ভুলেও বলিস না ভাইয়াকে। সাফিন পেছন ফিরে রুমাইশার দিকে চোখা দৃষ্টিতে তাকিয়ে বলল। হ্যাঁ, মিথ্যা বলি, আর ভাইয়া তার জন্য আমার শাস্তি ডাবল করে দিক। তারপর আগের মতো করে আবার ঘুরে সিঁড়িতে উঠল। রুমাইশা দ্রুত খাওয়া শেষ করে সাফিনের রুমে গিয়ে বসে রইল সাফিনের আসার অপেক্ষায়। ধীর গতিতে ছাদের দিকে এগোলো সাফিন। ভাইয়ের বারণ করার সত্ত্বেও জঙ্গলে গিয়েছি ওরা। আজ ভাইয়ার ওকে আস্ত রাখবে না, ভাবলো সাফিন। সাফওয়ান বসে আছে টি টেবিলের পাশে রাখা চেয়ারটিতে। চোখে গগস, কিন্তু মুখে মাস্ক নেই। হয়তো রাত বলে আর মাস্ক পরার প্রয়োজন বোধ করেনি সাফওয়ান, কিন্তু গগস ছাড়া ওর চলার উপায় নেই, কারণ চোখ দুইটা সর্বক্ষণ জল করে, বিশেষ করে রাতের বেলা। সাফিন এসে সাফওয়ানের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। সাফিনের উপস্থিতি টের পেতেই সাফওয়ান বজ্র কঠিন কণ্ঠে বলে উঠল, আমি বারণ করা সত্ত্বেও জঙ্গলে কেন গিয়েছিলি? কি এমন প্রয়োজন পড়েছিল? সাফিন মাথা নিচু করে রইল। ভাইয়ের ধমকে চোখের কোণে পানি জমল ওর। ছোট থেকে আজ পর্যন্ত বড় ভাইকে বড় ভাইয়ের মতো করে পায়নি সাফিন। যেটুকু পেয়েছি সেটুকু হয়তো ফর্মালিটি নয়তো ধমকা ধমকি। এক মুহূর্তে ভাইয়ের দেওয়া সকল ধমক চোখের সামনে ফুটে উঠল ওর। অভিমানে কান্নার দলা পাখি ঠেলে উঠতে চাইল। অনেক চেষ্টা করে চোখের পানি আটকে রইল সাফিন। সাফিনকে চুপ থাকতে দেখে আবারও কঠিন স্বরে বলে উঠল সাফওয়ান, কিসের জন্য জঙ্গলে গিয়েছিলি? আর গিয়ে কতখানি উপকার হয়েছে তার উত্তর দিয়ে এখান থেকে যাবি। তার আগে এক পাও এখান থেকে নড়বি না। রুমি আপু বলেছিল যেতে, আমি না গেলেও রুমি আপু একাই চলে যেত, তাই বাধ্য হয়ে আমিও গিয়েছি আপুর সাথে। রিমুর কি কাজ ছিল ওখানে যে যেতেই হলো? আর কত দূর পর্যন্ত গিয়েছিলি? ডোবা পর্যন্তই ভাইয়া। সত্যি করে বল, কোন পর্যন্ত গিয়েছিলি? আবারও বজ্র কণ্ঠে বলল সাফওয়ান।
এমন সময় রুমাইশা হঠাৎ করেই সাদে চলে এলো ওদের কাছে। শাপিনের ঘরে বসে ওর মন টেকেনি, তাই নিজেও সাদের দিকে এসে চুপচাপ দাঁড়িয়েছিল। শাপিনের ঠিক পাশে এসে দাঁড়ালো রুমাইশা, তারপর চোখ নামিয়ে নরম গলায় বলল, শাবিনকে বকবে না ভাইয়া, ওকে আমি নিয়ে গিয়েছিলাম জোর করে। ও যেতে চাইছিল না, তবুও দোষটা আমারই। আমাকে বকা দিন, ওর কোনো দোষ নেই। সাফওয়ান রক্ত চক্ষু নিয়ে তাকালো রুমাইশার দিকে, কিন্তু চোখ ঢাকা থাকায় রুমাইশা বা শাপিন কেউই বুঝলো না যে সাফওয়ান চোখ দিয়ে তাদের গিলে খাচ্ছে। চেঁচিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো সাফওয়ান, তারপর হেঁটে একেবারেই রুমাইশার সামনে এসে দাঁড়ালো। সাফওয়ানের সামনে রুমাইশা আরো নুয়ে পড়ল। কোনো রকম একটু উপরের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করলো সাফওয়ানকে, কিন্তু সাফওয়ানের বুক ছাড়া আর কিছুই চোখে বাঁধলো না। সাফওয়ান নিজের ডান হাত দিয়ে রুমাইশার চিবুক ধরে উঁচু করে উপরের দিকে নিল। সাফওয়ানের খসখসে হাতের স্পর্শে রুমাইশার নরম চিবুকে লাগতেই কেঁপে উঠল রুমাইশা। নিঃশ্বাস যেন আটকে গেল ওর, চোখ দুটো বন্ধ করে ফেল, বলেও চোখ খুলল না। রুমাইশার মুখটা উঁচু করে খুব মনোযোগ দিয়ে দেখতে থাকলো সাফওয়ান। পাশেই শাফিন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে আর চোখে দেখছে সামনে কি হচ্ছে, তারপর আবার চোখ নামিয়ে নিচ্ছে। সাফওয়ান রুমাইশার মুখে চোখ বোলাতে বোলাতে শান্ত কিন্তু গম্ভীর কণ্ঠে বলল, এটাই তোমার লাস্ট ওয়ার্নিং। এরপর যদি আমি তোমাকে জঙ্গলের আশেপাশেও দেখি, সেটা তোমার জন্য মোটেও ভালো হবে না, মিস রুমাইশা কাদের। সাফওয়ানের মুখে তুমি সম্বোধন আর নিজের পুরো নাম শুনে রুমাইশা বেশ ভালোভাবে টের পেল সাফওয়ানের রাগের বহর। কথাটা বলে আরও কিছুক্ষণ রুমাইশার মুখখানা ভালোভাবে দেখে ওকে এক প্রকার ধাক্কা দিয়ে ছেড়ে দিল সাফওয়ান। সাফওয়ানের থেকে ছাড়া পেতেই জোরে মুখ দিয়ে দম ছাড়ল রুমাইশা। এতক্ষণও একটি বারের জন্য চোখ খুলেনি। সাফওয়ান নিজের রুমের ভেতর যেতে যেতে বলল, আমি যা বলেছি সেটা মাথায় রাখবি দুজনেই। এখন যার যার রুমে যা। তারপর ঘরে ঢুকে ধাম করে দরজা লাগিয়ে দিল। শাফিন আর রুমাইশা একসাথে নিচে নেমে এলো। এই নিয়ে দুজনে আর কোনো কথা বলল না, যদিও রুমাইশাও বুঝলো যে শাফিন তার উপর খুব অভিমান করে আছে, কিন্তু ওর অভিমান কাল ভাঙানো যাবে। আজ ও একটু ব্যাপারটা হজম করে নিক। রুমে গিয়ে সাফওয়ানের বলা প্রত্যেকটা কথা নিজের মস্তিষ্কের ভেতর বারবার পুনরাবৃত্তি করতে থাকলো রুমাইশা, নিজেকে একটু ধাতস্থ করে নিয়ে। তারপর পড়তে বসলো। 2টার দিকে পড়া শেষ করে বিছানায় যাওয়ার প্রস্তুতি নিল রুমাইশা। বুকের ভেতর থেকে জঙ্গলে পাওয়া বস্তুটি বের করে টেবিলের ড্রয়ার ওপেন করে সেখানে রাখলো। তারপর বিছানা ঠিক করে বৈদ্যুতিক আলো সুইচ অফ করে দিয়ে শুয়ে পড়ল। রাতের চতুর্থ প্রহরের শুরুতেই আশঙ্কিক ভারী শব্দে সদ্য নিদ্রা যাওয়া রুমাইশার তন্দ্রা ছুটে গেল। বুঝলো আজ আবার কেউ উঁচু থেকে লাফ দিয়ে মাটিতে পড়েছে। সাথে সাথে বিছানা ছেড়ে উঠে জঙ্গলের দিকে জানালার কাছে গিয়ে দাঁড়ালো রুমাইশা, কিন্তু পর্দা সরানোর পর বুঝলো দুর্ভাগ্যবশত আজ জানালার গ্লাস লাগানো হয়নি। আজ জানালায় গ্লাস লাগাতে একদমই ভুলে গেছি রুমাইশা, কিন্তু কিচ্ছু করেনি। এখন গ্লাস লাগাতে গিয়ে শব্দ হলেই ও পুরোই শেষ। আপাতত গ্লাসের ভাবনা মাথা থেকে তাড়াতাড়ি সরিয়ে সামনের দিকে মনোযোগ দিল ও। হ্যাঁ, কেউ একজন যাচ্ছে জঙ্গলের রাস্তা ধরে সামনের দিকে। তার শরীরের স্কেলি আবরণগুলো চিকিমিকি করছে চাঁদের আলোতে। সত্যি কি রুমাইশা যাকে ভাবছে সে? হ্যাঁ, সেরকমই। এই তো, তেমনি লম্বা তেমনি পিঠ। হ্যাঁ, ওই আন্ডার শার্ট, তাই তো সাফওয়ানের পরে দেখেছিল ও। এটা সাফওয়ান ভাইয়া, ওই খোলস, ওই বিশাল পুরো খোলসটা কি তাহলে সাফওয়ান ভাইয়ার? সাফওয়ান ভাইয়াও কি সাপেদের মতো খোলস ছাড়ে? কিন্তু তখন এখানে অত সাপ এক জায়গায় ছিল কেন? ওইভাবে গাদা মেরে ওইখানে গিয়ে ভাইয়া করেটা কি? এসব ভাবতে ভাবতে আচমকা কোণে আঘাত লেগে জানালার ধারের চওড়া জায়গাতে রাখা কফি মগটা একেবারে নিচে মাটিতে রাখা ইটের ওপর গিয়ে পড়ে, আর তাতে ঝনঝন শব্দে চীনা মাটির মগটি ভেঙে গুড়িয়ে যায়। চরম ভুল হলো রুমাইশার। সন্ধ্যের জানালার ধারে দাঁড়িয়ে কফি খেয়ে মগটা এখানে রেখে দিয়েছিল ও, আর সেটাই ওর কাল হলো। শব্দ হওয়া মাত্রই জঙ্গল অভিমুখী ব্যক্তিটি তড়িৎ গতিতে ঘুরে তাকায় পেছনের দিকে।
আর তার নিশাচুরি জলজলে চোখ দিয়ে স্পষ্ট দেখতে পাই জানালার কাছে বিদ্যমান রুমাইশাকে। রুমাইশা ঘটনার আসুকিকতায় জঙ্গল বিমুখী ব্যক্তিটার দিকে অসহায়ের চোখে তাকিয়ে সেখানেই যেন জমে যায়। সাফওয়ান ভাইয়া, মনে মনে আওড়াই রুমাইশা। উন্মুক্ত চেহারায় সাফনের ওই শকুনের মতো তীক্ষ্ণ চোখ দেখে নেয় রুমাইশাকে কিছুক্ষণ। এতক্ষণ শুধু ঘাড় ঘুরিয়েই রুমাইশাকে দেখেছিল সাফন, কিন্তু এবার পুরো শরীর ঘুরায় ও। তারপর চোখের পলক না ফেলে মুখে হিংস্র অভিব্যক্তি এনে ওভাবেই তাকিয়ে থাকে রুমাইশার দিকে। রুমাইশা পা ফেলে জানালা থেকে সরে যাওয়ার মতো শক্তি পায় না।